আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশাসনের পক্ষে, দেশের পক্ষে, রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসাবে আমরা আসলে আমাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। এটা আন্দোলন আমার, এই আন্দোলন আপনার, এই আন্দোলন দেশের। কারণ বাংলাদেশ আমরা চাই একটা নিরাপদ রাষ্ট্রে পরিণত হোক। যারা প্রশাসনের ভিতরে বসে পুলিশের পোশাক গায়ে দিয়ে মহান পুলিশ বাহিনীর বিভিন্ন ধরনের ভালো কর্মকাণ্ডগুলোকে দুই সেটটা গরুর সেনার মতন কিছু ওসি প্রদীপ লিয়াকতরা নষ্ট করবে, সেই ক্ষেত্রে আমার পরিবারে পুলিশ থাকার কারণে আমি সেটার প্রতিবাদ জানিয়ে আমার এই অবস্থান সবসময় ধরে রেখেছি। মেজর সিনহা হত্যাকাণ্ডে এখন পর্যন্ত যেই ইস্যুটাতে টোটাল জাতি আমরা আটকাই রয়েছি সেটা হচ্ছে যে কেন লিয়াকত গুলি করলো? পরিকল্পনা, টাকা খাইছে, পূর্বশত্রুতা, নানান ধরনের যে প্রশ্নগুলো প্রতিনিয়ত ঘুরপাক পাচ্ছে। তো এক ধরনের ক্লিয়ারেন্সই এসআই লিয়াকত দিয়েছে, বাট সেটা কতটুকু গ্রহণযোগ্য সেটা হচ্ছে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি কমেন্টে লিখবেন। এসআই লিয়াকতের লাস্ট আজকের যে আপনারা জানেন নতুন করে তাদেরকে আবার রিমান্ডে নেওয়া হয়েছে। এরপরে যতটুকু আপডেটিং আসছে যে র্যাবের যে তদন্ত কর্মকর্তা তারা জিজ্ঞেস করেছেন যে কেন তুমি আসলে গুলি চালাইলা এই 1-2 মিনিটের মধ্যে। তো এসআই লিয়াকতের যে বক্তব্য, মামলার এজাহারে করা বক্তব্যটাকে সে রিপিট করছে। বাট এখানে নতুন একটু বিষয় আমি আপনাদেরকে শোনাতে চাই যে আপনাদের খেয়াল থাকার কথা, এসআই লিয়াকতের সাথে আরও একজন এসআই, এই যে নন্দদুলাল রক্ষিত নামক আমাদের একজন পুলিশের এসআই, তিনিও এই হত্যাকাণ্ডে কিন্তু অংশগ্রহণ করেছেন, বাট তিনি গুলি চালাননি। কিন্তু এখানে একটা মজার পয়েন্ট হচ্ছে এসআই লিয়াকত যে পিস্তল থেকে গুলি চালিয়েছিলেন 9mm বারের, সেই পিস্তলটা কিন্তু আমরা জেনেছি যে এটা নন্দদুলাল রক্ষিতের। এখন মামলার তদন্ত কর্মকর্তারা তাকে যেটা জিজ্ঞেস করেছে, সে কি আসলে নন্দদুলাল রক্ষিতকে ফাঁসানোর কোনো চেষ্টা করেছে কিনা, কারণ তার কাছেও তো সরকারি পিস্তল ছিল, সেইখানে বুলেট ভরপুর ছিল, তারপরে তিনি কেন নন্দদুলালের পিস্তল থেকে গুলি করেছিলেন? এই প্রশ্নটা নন্দদুলাল রক্ষিতকে যখন জিজ্ঞেস করা হয় তখন সে যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা হচ্ছে এমন যে ঘটনার দিন তিনি ডিউটি শেষে তার যে ভাড়া বাসা সেখানে তিনি চলে যান অফিস শেষ করে। কিছুক্ষণ পর বাসায় যাবার মনে হয় 10-15 মিনিট পরে এসআই লিয়াকতের ফোনটা তিনি পান। তো থানার পোস্টে এসআই লিয়াকত তার থেকে সিনিয়র অফিসার। তো ফোন দিয়ে এসআই লিয়াকত বলে যে লুন্না পাহাড়, আমি আজকে পাহাড়টার নাম জানলাম, যে পাহাড়ে মেজর সিনহা এবং সিফাত ফটোশুট করার জন্য বা ভিডিও ধারণ করার জন্য তারা উঠেছিলেন। তো লুন্না পাহাড়ে ডাকাত পড়েছে। ডাকাতরা কি করে? গরু চুরি করে। ওই এলাকাতে মাঝে মাঝে এই ধরনের ঘটনা হয়। তো তিনি বলেছেন যে তুমি তাড়াতাড়ি আসো, আমি ঘটনাস্থলে যাচ্ছি। তো নন্দদুলাল রক্ষিত ওই মুহূর্তে সিভিল ড্রেসে তিনি তার বাইক নিয়ে সরাসরি যেখানে ঘটনা হয়েছিল মেরিন ড্রাইভ এলাকার সেই রোডে তিনি উপস্থিত হন, আর সাথে তিনি তার পিস্তলটা নিয়ে যান যেটাতে বুলেট ভরপুর ছিল। এখন 6টা গুলির 6টা গুলি কিন্তু নন্দদুলাল রক্ষিতের পিস্তল থেকেই করা হয়েছে নাকি স্পটের 4টা করা হয়েছে সেটা নিয়ে একটু বিভ্রান্তি আছে। কারণ মেজর সিনহাকে ওইখানে হত্যার পর অ্যাম্বুলেন্সের ভিতরে আরও 2টা গুলি করা হয়। এখন এটা সম্পর্কে স্পষ্ট প্রতিবেদন আসেনি, আসলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপডেট করব। তো যাই হোক, এরপরে নন্দদুলাল রক্ষিত সেখানে এসে তিনি দেখতে পান যে রাস্তার উপর 2টা ড্রাম আগেই ফালানো ছিল। তার বক্তব্য অনুযায়ী তিনি এই ব্যারিকেডটাকে শক্ত করার জন্য টুল জাতীয় কোনো কিছু 2টা জিনিস তিনি আপনার এই ড্রামগুলার সাথে হয়তো জোড়া দিয়েছিলেন। তার কাছে ওই পর্যন্ত তিনি যেটা জানতেন যে লুন্না পাহাড়ে ডাকাত পড়েছে, আর সে ডাকাতরা একটা গাড়ি নিয়ে আসছে, তাদেরকে থামাতে হবে, তাদের কাছে অস্ত্রশস্ত্র তারা সজ্জিত আছেন। তো এর কিছুক্ষণ পরেই আপনার শিলাখড়ি চেকপোস্ট থেকে মেজর সিনহার গাড়িটা অতিক্রম করে যখন এইখানে আসে, মেজর সিনহার গাড়িটা আসার পরে সামান্য জিজ্ঞাসাবাদ তিনি খুব বেশি স্পষ্ট শুনেননি। তিনি একটু দূরে ছিলেন। এসআই লিয়াকতি আপনার সম্ভবত গাড়ির সামনে গিয়েছিলেন। প্রথমে তিনি গাড়িটাকে যাইতে বলে আবার তিনি ব্যাক করে এসেই আপনার আধা মিনিট ম্যাক্সিমাম বা 1 মিনিটের ভিতরেই পরপর 3টা গুলি করেন। আর এরপরে আসলে তিনি আর তার সাথে যে মেজর সিনহার যে ঘটনাটা ওসি প্রদীপ আসছে তারা থানায় চলে গিয়েছিল। কক্সবাজার যাওয়ার পথে তিনি আর তাদের সাথে ছিলেন না। এখন এসআই লিয়াকতের বক্তব্য হচ্ছে যে তিনি সম্পূর্ণ কাজটা করেছেন যে সোর্স, মানে আমাদের এই মামলার 3জন পুলিশবাদী যে সাক্ষী আছে, যদিও আমরা জানি যে সাক্ষীদেরকে জোরপূর্বক মানে একদম সিস্টেমিকলি ফাঁসাই দেওয়া হয়েছে, বাট তারা আসলে পুরোনো বন্ধু, এসআই লিয়াকতেরই বন্ধু, একটা সার্কেলিং। তো এসআই লিয়াকত রিমান্ডে বারবারই একই কথা বলছে। আজকেও লাস্ট আপডেটিং তিনি এই কথাই বললেন যে তিনি আসলে সোর্সদের কথার উপরে, যে তারা ডাকাত আসছে, তিনি জানতেন গাড়িতে ডাকাত আর তাদের কাছে অস্ত্রশস্ত্র আছে, মারমুখ ভঙ্গিতে আসছে, তারা ভয়ঙ্কর বা বিপজ্জনক, এই কারণে তিনি খুব বেশি কথাবার্তা না বাড়িয়ে
তিনি হুট করে গুলি চালিয়ে দিয়েছে। অ্যাকর্ডিং টু আপনার পুলিশের যেই ফায়ারিং করার কিছু রুলস আছে, সেই রুলস অনুযায়ী এটা কোনো সিস্টেমে পড়ে কিনা, তাকে যখন তদন্ত কর্মকর্তারা এই কথা জিজ্ঞেস করে তখন তিনি খুব সহজ সরল একটা বাংলা উত্তর দিচ্ছেন যে আসলে পুরোটা বিষয় হয়েছে ভুল বোঝাবুঝি, তিনি মিসগাইডেড হয়েছেন, আর একটা ভুলের উপর আইডিয়া করাই আসলে টোটালি ঘটনা ঘটছে, এখানে অন্য কোনো ঘটনা নেই। এটা তার অ্যান্সার, এটা তার অ্যান্সার। বাট আমার কাছে ব্যক্তিগতভাবে আমি যদি চিন্তা করি, এটা এই অ্যান্সারে আমি আসলে স্যাটিসফাইড না। আমি জানি না যে আপনারা এখানে অনেক হয়তো আইনের লোক আছেন বা সেনাবাহিনীর লোক আছেন যারা আইন ভালো করে জানেন যে এই সিস্টেমে আসলে এটা সম্ভব কিনা। আর যদি এটাই হইতো তাহলে হত্যার পরে তিনি আসলে কেন মিথ্যা কথা বলেছেন। তবে এই টোটাল 3 আসামি, ওসি প্রদীপ, তারপর হচ্ছে যে লিয়াকত, নন্দদুলাল রক্ষিত, তারা কিন্তু একটা ক্রাইটেরিয়া ফলো করছে। রসুনের কষা কষা না কোয়া কোয়া যাই হোক, গরিব মানুষ বললে মাফ করে দিয়েন, ওই যে গোড়া কিন্তু এক জায়গায়। তিনজনে যে স্টেটমেন্ট দিচ্ছে সেটা কিন্তু মামলার এজাহারকে ফলো করে স্টেটমেন্ট দিচ্ছে। বাট এই পর্যন্ত তদন্ত ইনভেস্টিগেশনে যতগুলো সূত্রের রেফারেন্স আসছে সেখান থেকে কিন্তু মামলার এজাহারে পুলিশের যথেষ্ট ভুলভ্রান্তি বা ওরা যে একটা সিন্ডিকেট সেটা কিন্তু আপনার প্রমাণিত হয়ে গেছে। তো তার এই উত্তরে আসলে এখন পর্যন্ত র্যাব সন্তুষ্ট হয়নি, আর পরবর্তী সময় আবার জিজ্ঞাসাবাদ চলবে। এই খবরে আরেকটা আপডেটিং আমি আপনাদের জন্য রাখতে চাই যে আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের করা একটা বিশেষ তদন্ত টিম, চারজনের একটা তদন্ত টিমও র্যাবের পাশাপাশি তারা কাজ করে যাচ্ছে। তাদের তদন্ত প্রতিবেদন 23 অগাস্টের ভিতরে দেওয়ার কথা থাকলেও তারা কিন্তু সেই প্রতিবেদন কমপ্লিট করতে পারেননি, তারা এই সময়টাকে বর্ধিত করেছেন। আর এটার কারণ হিসেবে তারা যেটা দেখিয়েছেন যে তারা মোটামুটি এই হত্যা মামলায় 64 জন সাক্ষী, আপনার টোটাল অপরাধী সাক্ষী সব মিলিয়ে এর মাঝখানে তারা 63 জন সাক্ষীর বক্তব্য বিবৃতি তারা নিয়েছেন। আর সম্ভবত সিফাতের যে ভিডিওটা সামনে এসেছিল এটা সম্ভবত সরকারের যে তদন্ত টিম আছে তাদেরকে দেওয়া সিফাতের বক্তব্যটাই হয়তো আমরা আজকে দেখেছি। আর সিফাতকে নতুন করে গ্রেফতার করা হয়েছে এই নামে অনেকে ভিডিও বানাচ্ছেন। সিফাত কিন্তু এখন গ্রেফতার হয়নি, এটা হয়তো মার্ডারের 2-1 দিন পরে যখন ইনভেস্টিগেশন হচ্ছিল সরকারের পক্ষ থেকে অথবা পুলিশের পক্ষ থেকে অথবা র্যাবের পক্ষ থেকে, ওই সময়কার এই ভিডিওটা। বাট এটাকে এখন বলা হচ্ছে যে নতুন করে গ্রেফতার হয়েছে। ভিডিওটা সামনে আসছে টোটালি নতুন, ফুল স্টেটমেন্ট, বাট গ্রেফতার হয়নি সিফাত, এটা একটা অপপ্রচার। তো যাই হোক, তো তারা কেন টোটাল প্রতিবেদন দিতে পারেনি, তারা যেটা বলেছে এখানে যে ওসি প্রদীপ দাস তার এখনো তারা সাক্ষাৎকার নিতে পারেননি। কেন? কারণ তিনি রিমান্ডে আছেন। আর র্যাবের রিমান্ডে যখন কোনো আসামি থাকে, এটা হয়তো সরকারি কোনো সিস্টেম হইতে পারে যে র্যাব যখন রিমান্ড শেষ করবে, ওসি প্রদীপ দাসের নির্ধারিত সময় শেষ হবে, তখন আবার সরকারি যারা তদন্ত কর্মকর্তা আছেন তারা তাকে তদন্ত করবেন। করে তারা বলছেন যে সবকিছু রেডি, তারা একদম মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছে। ওসি প্রদীপ দাসের বক্তব্য পাওয়ার পরে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেবে, আর সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে যে সিস্টেমে হোক সেটা আমার আপনার সামনে আসবে। এই হচ্ছে টোটাল আপডেটিং। আর র্যাবের কাছে এই মুহূর্তে ওসি প্রদীপের, তারপর হচ্ছে এসআই লিয়াকতের, নন্দদুলাল রক্ষিতের অস্ত্রগুলো পার্সোনালি জমা আছে। আর র্যাব তাদের আরও ইনভেস্টিগেশন করার পরে তারা তাদের ব্রিফিং করবে। সিফাতকে এখনো র্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি, এটাও বাকি আছে। শিপ্রাকেও র্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনো জিজ্ঞেস করা হয়নি। তো এগুলা অনেক সময় হয় যে তারা ব্যক্তিগতভাবে হয়তো বলছে বা টেলিভিশনে সাক্ষাৎকার দিছে, কিন্তু র্যাব তো তদন্ত করবে। তো আমরা সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।